আমরা জাপান হতে পারলে ভালো হতো। জাপান হওয়া এখন না, আরও হয়তো পরে কোনো এক সময় চিন্তা করা যাবে। যে বাংলাদেশ এখন মানে পলিটিক্যাল পার্টির লিডার যারা আছেন, যে কোনো ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখছি যে বৈদেশিক ঋণকে তারা খুব বেশি একটা লো হ্যাঙ্গিং ফ্রুটস হিসেবে নিচ্ছে। তারা এইটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে ব্যয় মেটানোর জন্য। তো বাংলাদেশের যে এখন একটা ন্যারেটিভও তৈরি করা হয়েছে যে জাপানের তারা অনেক ঋণ করে তারা দেশ চালায়, ওদের অনেক হাই, বাংলাদেশের তো এখন ওই পর্যায়ে যায় নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইউএসের তারা অনেক লোন করে দেশকে উন্নত করতেছে। তো বাংলাদেশের তো এখন কত 38% মনে হয় এই যে রেশিওটা, হুইচ ইজ নিয়ার অ্যাবাউট এন্ড অফ আওয়ার অ্যাভেলেবেল সিলিং। হ্যাঁ, তো এইটা কতটুকু সায়েন্টিফিক যে আপনারা মনে করেন যে বাংলাদেশকে কি আরও বেশি বৈদেশিক লোন অথবা দেশীয় লোন এটা নেওয়া কি ঠিক হবে কিনা? মানে আপনাদের আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি জাপানের মডেলকে ফলো করতে পারি কিনা, যে এখন সোশ্যাল ন্যারেটিভও এরকমই দাঁড়িয়েছে যে আমরা খুব উন্নত মানের রাষ্ট্র হব যদি বেশি লোন করে দেশ চালাতে পারি আর কি। এটা পলিটিক্যাল লিডাররাও বলেন, আমাদের দেশের কিছু লোক আছে তারাও বলেন। আপনাদের ব্যাখ্যাটা কি? আছে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান আমরা বলি, এবং আমরা বলি যে তাদের জিডিপির পার্সেন্টেজ হিসাবে তাদের তো অনেক বেশি, আমাদের তো জিডিপির পার্সেন্টেজ হিসাবে আমাদের তো বৈদেশিক ঋণ এটা তো খুব বেশি না। কিন্তু বৈদেশিক ঋণের অভিঘাত অর্থনীতির উপরে কিভাবে পড়বে এটা জিডিপির পার্সেন্টেজে হিসাব না করে এটা হিসাব করা উচিত। এবং আইএমএফও তাদের ম্যাথোডোলজি এখন চেঞ্জ করেছে, যেটার কারণে তারা বাংলাদেশকে লো রিস্ক থেকে মিডিয়াম রিস্ক কান্ট্রিতে তারা অবনমন করেছে। সেটা হলো যে এটা জিডিপির পার্সেন্টেজ না, এটা হলো আমার যে বৈদেশিক ঋণ গ্রহণ করেছি তার পরিষেবা দেওয়ার মতো আমার সক্ষমতা কতটুকু। তাহলে সেখানেই কিন্তু চলে আসে আপনার রিজার্ভ কত, রিজার্ভের উপরে এটা চাপ প্রয়োগ করা হবে কিনা যখন নাকি আমি ঋণ পরিষেবা করব। এখন তো দেখেন আমাদের তো 5-6 বছর আগেও আমাদের বৈদেশিক ঋণের পরিষেবা ছিল $3-3.5 বিলিয়ন, এখন তো ডাবল হয়ে গেছে। এবং আমাদের অনেক বড় বড় প্রকল্প যেগুলো নাকি গ্রেস পিরিয়ড ছিল 10 বছর, হ্যাঁ, যখন কেবলমাত্র আপনি সুদ পরিশোধ করেন, আর রিপেমেন্ট পিরিয়ড শুরু হয়ে গেছে 10 বছরের পরে যখন আপনাকে সুদ এবং আসল দুটোই পরিশোধ করতে হয়। তার মানে তো এখন সুদ আসলের যে চাপ এটা বাড়বে, এবং এটা বৈদেশিক ঋণ, আমাকে এটা দিতে হবে বিদেশি মুদ্রায়। এবং আপনি বাজেটে দেখবেন, আমার মনে হয় যে কারেক্টলি পয়েন্ট আউট করেছে, বাজেটে দেখবেন যে আমাদের টাকার কিছুটা অবনমন প্রাক্কলন করা হয়েছে। কত 126 টাকা বোধ হয় ডলার, না 127 টাকা। তো তার মানে হলো দেখেন আমরা বৈদেশিক ঋণ নিয়ে কি ধরনের প্রকল্প করি, আমরা অবকাঠামো করি, আমরা বিদ্যুৎ প্ল্যান্ট বানাই, আমরা ব্রিজ করি, আমরা মেট্রো রেল করি, তাই না? এগুলোই তো করি। এখানে আমার আয়টা আসছে হলো কিসে? টাকায়। আর আমার দিতে হবে কিসে? ডলারে। তো তার মানে টাকার অবনমন হলে ডলারের চাপটাও কিন্তু এখানে বাড়বে। সো এইসব বিষয় চিন্তা করে প্রশ্নটার মধ্যে যৌক্তিকতা অবশ্যই আছে। আমরা জাপান হতে পারলে ভালো হতো। জাপান হওয়া এখন না, আরও হয়তো পরে কোনো এক সময় চিন্তা করা যাবে। তবে এই পর্যায়ে আমাদেরকে অবশ্যই বৈদেশিক ঋণ এবং দেশীয় ঋণও, আপনারা দেখবেন আমাদের যে রাজস্ব যে ব্যয়, সেখানে কিন্তু আইটেমটা কি আছে? দেশি এবং বিদেশি ঋণের সুদ পরিশোধ। আসলও পরিশোধ করতে হয় না? হ্যাঁ, একটা ঋণ নিলে তো আসলও তো পরিশোধ করতে হয়। তো সেগুলো তো হিসাবটা তো করতে হবে হলো কেবলমাত্র সুদে না, হ্যাঁ, এটা আসলেও এটা করতে হবে। সো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এইবারও যে বড় ধরনের একটা প্রাক্কলন করা হচ্ছে যে আমরা নিট বিদেশি ঋণ, সেটা কত 10,000 কোটি টাকা বোধ হয়, না? তাহলে এটা $9 বিলিয়ন উপরে আমরা নিট, কিন্তু এটা হলো নেট।